আচ্ছা শুধু দেখছিলে তাই না, এই দেখো চলে আসছে। আচ্ছা, তো আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হলো মডিফায়ার। আমরা অথর জন্য অপেক্ষা করছিলাম, চলে আসছে। তো এখন মূলত মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার জিনিসটা হলো কোন শব্দকে মডিফাই করে, বুঝছো? মডিফায়ার মানে হলো মডিফাই করা, বুঝো তো মডিফাই করা। এখন নর্মালি মডিফাই নিয়ে সবাই ভয় পায়, বুঝছো? বাট ভয় নাই, কে আছে? আমরা আছি। তো এখন কথা হলো আজকে ক্লাসের পরে তুমি কি কি শিখবা বলো? মডিফায়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, মুখস্থ নয়, নিয়ম বুঝে উত্তর করতে পারবা। আর হচ্ছে 5টা ম্যাজিক রুল শিখে যাবা, যেখান থেকে তুমি মডিফায়ার খুব সুন্দরভাবে ফাটাফাটি ভাবে করতে পারবা। এখন মডিফায়ারটা আসলে কি সেই বিষয় নিয়ে একটু কথা বলি। তো মডিফায়ারটা হলো যে অন্য শব্দের আগে বা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করে বা ওই শব্দকে মডিফাই করে, বুঝছো? বা ওই শব্দের সম্পর্কে একটু বিশেষ কোনো তথ্য দেয়, মানে ওই শব্দকে এক কথায় বিশেষায়িত করে দেয়। তো আমি নর্মালি একটা শব্দ তোমাকে এখানে দেখাতে পারি যে হি রানস। এখানে কি আমি বলছি? যে হি রানস। তো এখন কথা হলো এই যে হি রানস, এখানে যদি বলি যে এটা একটা সিম্পল নরমালি, কিন্তু এটা যদি মডিফাই করি হি রান ফাস্ট, সে কেমন দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। তো এই যে আমরা ফাস্ট দিয়ে, এই যে ফাস্ট এই কথাটুকু দিয়ে আমরা কি করলাম, এই যে রান, এই রানকে মডিফাই করে দিলাম, যে সে দৌড়ায়, সে কেমন দৌড়ায়, সে অনেক জোরে দৌড়ায়। তো এই যে ব্যাপারটা, কোন শব্দকে তুমি যে বিশেষায়িত করে দিচ্ছ, কোন শব্দের যে গুরুত্ব তুমি বাড়াই দিচ্ছ, এইটা করে হলো আমাদের মডিফায়ার, বুঝছো? তো মডিফায়ার কি? শব্দের আগে বা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করে, বুঝছো? শব্দের আগে বা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করে, এইটাই হচ্ছে আমাদের মডিফায়ারের মূল কাজ। আচ্ছা, তো এতটুক যদি আমরা বুঝি, তাইলে মডিফায়ারের দুইটা বন্ধু আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো মডিফায়ারের দুইটা বন্ধুর নাম কি? একটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার, মানে মডিফায়ার মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার কয় প্রকার? মডিফায়ার দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। তাইলে আমি যদি বলি যে প্রি মডিফায়ার কোনটা, প্রি শব্দের অর্থ আগে, আমরা বলি না প্রি, প্রি অ্যাডমিশন কোর্স মানে অ্যাডমিশনের আগে যেই কোর্সটা হয়। আমরা বলি না প্রি, প্রি বুকিং, বুঝছো? তো এইগুলা কি আসলে? হ্যাঁ, প্রি ওয়েডিং শুট। আচ্ছা, তার মানে হলো তোমার ওয়েডিং এর আগে যে শুটগুলো হয়। তো এখন কথা হচ্ছে যে এই যে প্রি শব্দের অর্থ হলো আগে, তার মানে শব্দের আগে যে মডিফায়ার গুলা বসে তাকে আমরা নর্মালি বলি প্রি মডিফায়ার। যেমন আমি বলছি এ গুড বয়। আচ্ছা, এই যে বয়, বয় তো একটা নাউন বা কোনো একটা মানুষকে আমরা বোঝাচ্ছি যে এ বয়। তো এই বয়টা কেমন? গুড। মানে এই যে বয়টাকে আমরা বিশেষায়িত করছি কি দিয়ে? গুড দিয়ে। তো গুড এখানে বয়কে মডিফাই করছে যে বয়ের চরিত্রটা কেমন, বয় আসলে কেমন, ও আসলে কি, এই জিনিসটাকে আমাদের সামনে ডিক্লেয়ার করে দিচ্ছে। তো এখন আমরা যদি বলি যে কোনো কিছুকে যে মডিফাই করে তার নাম হলো মডিফায়ার। তো আমাদের এই যে বয়কে মডিফাই কে করছে? গুড। আচ্ছা, তো বয়কে গুড মডিফাই করছে আমি মেনে নিলাম, কিন্তু আগে বসে মডিফাই করছে না পরে বসে? অবশ্যই আগে বসে মডিফাই করছে। যেহেতু আগে বসে মডিফাই করছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রি মডিফায়ার। আর এই পোস্ট মডিফায়ারের দিকে একটু তাকাও। দেখো, এই যে পোস্ট মানে হলো পরে, বুঝছো? পোস্ট মানে কি? পরে। পোস্ট মানে কি? পরে। তো এখন এই যে আমাদের ওয়ার্ড, এই যে ওয়ার্ডের পরে বসে আমাদের যদি কোনো শব্দকে মডিফাই করা হয়, মনে করো একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডের পরে একটা মডিফায়ার বসলো, বসে ওই শব্দটাকে আমাদের বিশেষায়িত করে দিল। যেমন আমরা বলতে পারি দ্য রানিং বয়। এই যে বয়, বয়টা দৌড়াচ্ছে, বুঝছো? বা একটা ছেলে দৌড়াচ্ছে, তো মূল সাবজেক্ট তো আমার এই ছেলেটা, মূল কাহিনী তো আমার ছেলেকে নিয়ে। তো এই ছেলেটা কি করছে? দৌড়াচ্ছে, বুঝছো? এই ছেলেটা কি করছে? দৌড়াচ্ছে। তো আমরা এই ছেলের যে অবস্থা, এই অবস্থা বিশেষায়িত করছে কি দিয়ে? পিছনের রানিং দিয়ে। তার মানে রানিং এখানে মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে, এবং রানিং এখানে কিন্তু একটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে, বিকজ আমাদের ওয়ার্ডের পরে এটা বসছে। তো আশা করি এটা বাচ্চাদের জিনিস, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা একটু প্রি মডিফায়ার নিয়ে একটু কথা বলবো। প্রি মডিফায়ার কি? যেটা নাউনের আগে বসে যে তথ্য দেয়, বুঝছো? নাউনের আগে বসে যে তথ্য দেয় সেটা হলো প্রি মডিফায়ার। কার আগে বসবে? নাউনের আগে। নর্মালি নাউনের আগে কে বসে এটা নিয়ে একটু কথা বলার একটু প্রয়োজন বোধ করি আমি। যে নাউনের আগে মূলত কে বসে, বুঝছো? নাউনের আগে, ইয়াস, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে।
নাউনের আগে নরমালি কি বসে, অ্যাডজেক্টিভ বসে বসে। আচ্ছা, নাউনের আগে কিন্তু মাঝে মাঝে নাউন বসেও বিশেষায়িত করে, আমি সেগুলা নিয়েও কথা বলবো তোমাকে, বাট নাউনের আগে মোটামুটি অ্যাডজেক্টিভ বসে বসে ওই নাউনটাকে বিশেষায়িত করে। মানে আমরা বলতে পারি যে গুড বয়, বিউটিফুল গার্ল, তারপরে বলতে পারি যে আহ, অনেক কিছুই বলতে পারি, তো ব্যাপার না। তো এখন কথা হচ্ছে যে এই দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি প্রি মডিফায়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝছো? এটা মানো চাই না মানো, প্রি মডিফায়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত কে হয়, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তো অ্যাডজেক্টিভ কি ভাইয়া, নাউনের, বলো আমার আগে থেকে একটু বলেন ভাইয়া। কোনটা বলো তো। ওই যে মানে অ্যাডজেক্টিভ ওখান থেকে শুরু করেন, আবার এতক্ষণ যা বললেন আমি শিখলাম না। তো এটা তো আমার বলে যাইতে হবে তাই না, হুটহাট করে চলে গেলে আমি কেমনে বুঝবো বলো দিন। তো এখন ছিল দরজা খোলার জন্য, এই কারণে। আচ্ছা ঠিক আছে, আমি বলি অ্যাজেটিভ, খুব মনোযোগ দিয়ে দেখো, এই গ্রামারটাই কিন্তু একটু একটু প্রবলেম আমার হইতো একটা সময়, যে পরে আর হই নাই কোনোদিন অবশ্য, কিন্তু একটা সময় কিন্তু আমার হইতো। তো আমি তোমারে বলি যে অ্যাজেটিভ, অ্যাজেটিভ কি, অ্যাজেটিভ মূলত প্রি মডিফায়ার হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে মোটামুটি সবচেয়ে বেশি অ্যাজেটিভ ব্যবহৃত হয়। তো অ্যাজেটিভটা মূলত কি, কোনো নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, বুঝছো? কোনো নাউনের কি বোঝায়, দোষ গুণ অবশ্য অবস্থাও বোঝায়। তো আমি যদি নর্মালি বলি যে ইউজ অ্যান অ্যাজেটিভ, স্টপ করলে হয় না? আমাদের 2 মিনিট হয়ে গেছে, তাহলে আমরা বলি। তো এখন অ্যাডজেটিভ হিসেবে বেশিরভাগ কি ব্যবহৃত হয়, আমাদের নাউন, নাউন মানে প্রিমডিফায়ার হিসেবে বেশিরভাগ আমাদের নাউন ব্যবহৃত, দুটো অ্যাডজেটিভ ব্যবহৃত হয়। প্রিমডিফায়ার হিসেবে বেশিরভাগ কি ব্যবহৃত হয়, আমাদের অ্যাডজেটিভ ব্যবহৃত হয়। তাহলে অ্যাডজেটিভ কি, নাউনের দোষ গুণ অবস্থা সংজ্ঞা পরিমাপ বোঝায়। এখন কথা হচ্ছে, সবাই খুব মনোযোগী হও, আমি কি সবাইকে এখানে দেখতে পাই? এখানে আভা আছো, অথই, জি ভাইয়া। আচ্ছা, অথই আছো, স্নিগ্ধা আছো, এই স্নিগ্ধা অতই কোথায়? ভাইয়া আছি আমি। আচ্ছা স্নিগ্ধা আছো, হ্যাঁ স্নিগ্ধা, নাই ভাইয়া। ও কোথায় গেল, কোথায় গেল? এটা ঘুম ভাইয়া। ও আছে, এখানে আছে, ও তো এখানে আছে তাই না, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ও মনে হয় নেটের প্রবলেম হচ্ছে, আসবে না আবার। তো নর্মালি অ্যাজেটিভ কি, আমি নর্মালি তোমারে বলি যে অ্যাজেটিভ হচ্ছে নাউনের দোষগুণ অবস্থার সংজ্ঞা যে বুঝাবে সেই হলো নর্মালি অ্যাজেটিভ। এখন আমি যদি তোমাকে বলি যে কিভাবে দেওয়া থাকবে পরীক্ষার খাতায়, দেখো পরীক্ষায় এমন ভাবে লেখা থাকবে ইউজ অ্যান অ্যাজেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। একটা নাউন
দেওয়া থাকবে, তো নাউনের আগে বলা হবে ইউজ অ্যান অ্যাজেটিভ টু প্রি মডিফাইড আ নাউন, তো তোমার অ্যাজেটিভ তখন ইউজ করতে হবে ওই নাউনটাকে মডিফাই করার জন্য। এবার আমি যদি কয়েকটা উদাহরণ দিই, অ্যাজেটিভের কয়েকটা উদাহরণ দেখো এখানে প্রশ্নে কিভাবে থাকে পরীক্ষাতে, দেখো এখানে লেখা আছে ইট ইজ এ ড্যাশ ডে। এবার এখানে তোমার এইভাবে লেখা থাকবে যে প্রি মডিফাই নাউন উইথ অ্যান অ্যাজেটিভ বা উইথ অ্যাজেটিভ। তো এই যে ব্যাপারটা এখানে লেখা আছে যে ইট ইজ এ ড্যাশ ডে, এখন তুমি এখানে লেখা রয়েছে যে এই ফিল ইন দ্য গ্যাপস এইটা করতে হবে কি দিয়ে, এই যে প্রি মডিফাই নাউন উইথ অ্যাজেটিভ, মানে অ্যাজেটিভ দিয়ে তোমার এই নাউনটাকে প্রি মডিফাই করতে হবে, বুঝছো? তো এখন কথা হলো এখানে তুমি বলতে পারো ইট ইজ এ সানি ডে, মানে এটা একটা রৌদ্রোজ্জ্বল দিন। আচ্ছা তুমি বলতে পারো ইট ইজ এ রাইনি ডে, তুমি বলতে পারো ইট ইজ এ বিউটিফুল ডে। তো এইটা নির্ভর করবে যে তুমি কি বলবা, সেটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং তার সাথে সাথে তোমার কনটেক্সট কি আছে তার উপরেও নির্ভর করবে। কেউ কিছু বলছো আমাকে? আচ্ছা, তো এবার নর্মালি আমি বলি যে অ্যাডজেক্টিভের কিছু ম্যাজিক টিপস আছে। ম্যাজিক টিপস গুলো কি কি, যে নাউনকে প্রশ্ন করতে হবে যে কেমন। আচ্ছা, নর্মালি আমরা যদি বলি যে ম্যান, বুঝছো ম্যান মানে কি মানুষ, কেমন মানুষ, অনেস্ট ম্যান। কান্ট্রি কেমন দেশ, স্মল কান্ট্রি। তো এই যে ব্যাপারগুলো এগুলা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিভাবে আমরা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব, বুঝতে পারছো? এই যে এইভাবেই কিন্তু নর্মালি নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। আমরা আগে থেকে বলে দিব যে কেমন মানুষ, অনেস্ট ম্যান। কেমন কান্ট্রি বা কেমন দেশ, স্মল কান্ট্রি বা বিগ কান্ট্রি বা লার্জ কান্ট্রি। আচ্ছা এরপরে দেখো আমরা নাউন অ্যাডজেক্টিভ নিয়ে যদি একটু কথা বলি তাহলে আমরা বলতে পারি যে নাউন অ্যাডজেক্টিভ আসলে কি। এই যে নাউন অ্যাডজেক্টিভ এটা কি, দেখো কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যেই নাউনগুলা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। আমরা বলতে পারি যে দুইটা নাউন পাশাপাশি বসছে, বাট এই সামনের নাউনটা এই যে পেছনের নাউনটাকে বিশেষায়িত করছে, সামনের নাউনটা পিছনের নাউনটাকে কি করছে, বিশেষায়িত করছে বা মডিফাই করছে। তো এখন এই যে ওই নাউনটাকে আমরা নর্মালি যে সামনের যে নাউনটা ওইটাকে নর্মালি আমরা বলতে পারি যে নাউন অ্যাডজেক্টিভ। মানে বিষয়টা কেমন, আমি যদি তোমাকে কয়েকটা ওয়ার্ড দিই তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আমরা বলতে পারি টি, আবার এই পাশে পট। দেখো এই যে টি, এই টি কিন্তু একটা নাউন, দেন পট এটাও কিন্তু একটা নাউন। তাইলে আমরা যদি একই সাথে বলি টি পট তাহলে কি হয়ে যাবে, চায়ের পাত্র। এখন ভালো করে বোঝো, আমরা যে বললাম যে টি পট, তো এখন এখানে আমার প্রশ্ন আসতে পারে কিসের পট, চায়ের পট। তো এই যে পটকে বিশেষায়িত করছে চা, কিসের পট, চার পট, নট অন্য কিছুর পট। তাহলে এই যে ব্যাপারটা কিসের পাত্র, চার পাত্র। তো দেখো দুইটাই নাউন হওয়া সত্ত্বেও কিন্তু একটা একটারে বিশেষায়িত করছে। যেহেতু সামনেরটা পিছনেরটাকে বিশেষায়িত করছে, তাই আমরা নর্মালি কি বলতে পারি, বলতো, আমরা বলতে পারি যে এই যে টি, এই যে টি এখানে নাউন হিসেবে ব্যবহার, মানে নাউন হইলেও এই টি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, যার নাম হলো আমার নাউন অ্যাডজেক্টিভ। এই না, এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, যার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। বুঝছো কিনা বলো তো, এটা বুঝছো কিনা? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এখন কথা হলো গিয়ে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তো সামনে, এই অথয় বুঝছো না, অথয় অথয় কি ভাইয়া? এতবার টাকা লাগে কেন, বুঝছো? কোনো রকম, কিন্তু আর একবার বোঝালে খুব। আচ্ছা, তো তাইলে ওই ফোন ইয়া করে রাখলে, মিউট করে রাখলে সব বুঝে যাবা আমার না বললে। আরে না ভাইয়া, ছেলে পেলে মেলা এগুলো আইলো, দুজনেই অফ করে আচ্ছা, দিচ্ছিলাম। তো দেখো আমরা বলি, দেখো এই যে আমাদের টি এটা একটা নাউন, এন্ড পট এটাও অবশ্যই একটা নাউন। তো টিও একটা নাউন এন্ড পটও একটা নাউন। তাইলে আমরা যদি বলি যে টি পট একত্রে কি হবে, একত্রে অবশ্যই টি পট একত্রে চার কি হবে, পাঁচশো। চায়ের পাত্র। বাট এটা তুমি প্রশ্ন করতে পারো যে আসলে কিসের পাত্র, তুমি বলবা যে চার পাত্র। তো এই যে কিসের পাত্র, চার পাত্র, তার মানে কি এইটাকে আমরা বিশেষায়িত করছি চা দিয়ে, মানে এটা অন্য কিছুর পাত্র না, এটা চার পাত্র। তো ওই পাত্রটাকে আমরা যেহেতু বিশেষায়িত করছি চা দিয়ে, তাই আমরা বলতে পারি এই চাটা এখন আর নাউন নাই, চাটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বাট চাটা তো আসলে নাউন ছিল, যেহেতু এই নাউনটা অ্যাডজেক্টিভের মতন ইউজ হচ্ছে, তাই আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা 2 নম্বর উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ আমি ভাই যদি আপনি কি বলি, হচ্ছে কি মডিফায়ার করাচ্ছেন? আমি প্রি মডিফাই করাচ্ছি, পোস্ট মডিফাই করাবো, চিন্তা নেই। তো না এখন মানে ফার্স্টে, হ্যাঁ, এখন কি প্রি মডিফায়ার মানে শিখাচ্ছেন, পরে হ্যাঁ post এখন শিখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন প্রি মডিফাই করাচ্ছে, পরে পোস্ট মডিফাই করাবো একটু পরে।
তো এখন আমি যদি বলি হি বাউট এ ড্যাশ টিকিট, এখন বলছে ইউজ এ নাউন অ্যাজেটিভ। দেখো এখানে কি বলছে, দেখো ইউজ এ নাউন অ্যাজেটিভ, এখানে তোমার নাউন অ্যাজেটিভ ব্যবহার করতে বলছে। তাইলে তুমি কি তুমি বলতে পারবা যে গুড টিকিট? পারবা না, কারণ গুড তো একটা অ্যাজেটিভ, তোমাকে নাউন অ্যাজেটিভ ইউজ করতে বলছে। তাইলে নাউন অ্যাজেটিভ মানে কি, তুমি যে যদি বলো যে বাস টিকিট, মানে এই সবগুলাই তো অ্যান্সার, মানে তুমি এখানে এই প্রত্যেকটাই অ্যান্সার হিসেবে ইউজ করতে পারো। দেখো বাস, বাস একটা নাউন ছিল, বাট এটা অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। ট্রেন একটা নাউন ছিল, এটা অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তার বুঝছো? লটারি, লটারি একটা নাউন, তো লটারি এখানে অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এয়ার একটা নাউন, এয়ারকে এখানে অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের নাউন অ্যাজেটিভ। আশা করি ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সামনের দিকে আগাই, যে নাউন অ্যাজেটিভটা যদি ক্লিয়ার হয় তো সামনের দিকে আগাই। এবার আমরা নর্মালি বলতে পারি কোয়ান্টিফায়ার্স। দেখো কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে পরিমাপ। কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাপকে নির্দেশ করে, যে কোনো কিছুর পরিমাপকে আমরা কি দিয়ে নির্দেশ করি? কোয়ান্টিফায়ার্স দিয়ে নির্দেশ করি, বুঝছো? আহ, পরিমাপকে আমরা কি দিয়ে নির্দেশ করি? কোয়ান্টিফায়ার দিয়ে। তো কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাপ। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাপ। তো এখন কথা হলো, এই যে পরিমাপ, পরিমাপ কিন্তু আমরা তিন রকমের করতে পারি। মানে আমরা যদি বলি নাউনের সংখ্যার ওপর পরিমাণ কিন্তু নির্দেশ করে, নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, বুঝছো? মানে আমি তোমার সুন্দরভাবে যদি বলি যে নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। এই যে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মূলত কি করে? নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। কোয়ান্টিফায়ার কি করে? নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। তো কোয়ান্টিফায়ার মূলত আমরা যদি বলি যে এই যে মেনি, মেনি মানে অনেক, তো এটা কিন্তু একটা পরিমাণকে বোঝাচ্ছে। ফিউ মানে কিন্তু অনেক, এটা একটা পরিমাণকে বোঝাচ্ছে। তারপরে সেভারাল, এটাও কিন্তু তোমার একটা পরিমাণকে বোঝাচ্ছে। দেখো এই যে মাছ একটা পরিমাণকে বোঝাচ্ছে, লিটিল একটা পরিমাণকে বোঝাচ্ছে, এ লট অফ এটা একটা পরিমাণকে বোঝাচ্ছে, সাম, এনি, অল প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমাণকে বোঝাচ্ছে। বাট তোমার মাথায় রাখতে হবে যে তুমি কোনটা কখন ইউজ করবে, এটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যদি বলি যে কাউন্টেবল নাউন যদি হয়, কি নাউন হয়? কাউন্টেবল নাউন যদি হয়, তাইলে তুমি মেনি, ফিউ বা সেভারাল এই তিনটা ইউজ করতে পারো নাউন যদি কাউন্টেবল হয়। কাউন্টেবল মানে কি? যেই নাউন গুলাকে তুমি গণনা করতে পারবা, যে নাউন গুলাকে তুমি এক দুই করে গুনতে পারবা। যেমন আমি যদি বলি যে দুধ, দুধকে গুনতে পারবা? পারবা না। আমি যদি বলি পানি, পানিকে গুনতে পারবা? পারবা না। বুঝছো? তো এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু সব আনকাউন্টেবল। তো এখন নর্মালি আমি যদি বলি যে এই যে আমাদের আনকাউন্টেবল এর সময় আমরা কি ইউজ করি? মাছ। তো মাছ, লিটিল, এ লট অফ, আমরা কিন্তু আনকাউন্টেবল এর সময় এই তিনটা জিনিস মূলত ইউজ করে থাকি, এবং কাউন্টেবল এর সময় কি ইউজ করি? মেনি, ফিউ আর সেভারাল। তো এখন কথা হলো বোথ। এই বোথ মানে কি না, কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব জায়গায় ব্যবহার করা হয় সাম, এনি, অল। সাম, এনি, অল এই তিনটা জিনিস কাউন্টেবল এবং আনকাউন্টেবল সব জায়গায় আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যদি বলি আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস কাউন্টেবল না আনকাউন্টেবল বলো তো? ফ্রেন্ডস কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? কেউ কি বলতে পারবা যে ফ্রেন্ডস কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল। তাইলে তুমি কি বলতে পারো যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটা তুমি বলতে পারো, বুঝছো? বাট তুমি কখনো কিন্তু মাস ফ্রেন্ড বলতে পারবা না, কারণ মাস কি আনকাউন্টেবল এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়, বুঝছো? বাট ফ্রেন্ডস কি, ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল। যেহেতু কাউন্টেবল, তো তুমি বলতে পারো যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বা আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তুমি কোনোভাবেই বলতে পারবা না আই হ্যাভ সাম ফ্রেন্ডস বা আই হ্যাভ লিটিল ফ্রেন্ডস বা আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, বলতে পারবা না, বিকজ ওইটা আনকাউন্টেবল নাউনে ব্যবহার করা হয়। তো এবার আমরা ডিটারমিনার দিয়ে একটু কথা বলি। ডিটারমিনার, বুঝছো? তো ডিটারমিনার মানে কি বলো? ডিটারমিনার, ডিটারমিনার ডিটারমিনার মানে কি আমি তোমাকে একটু বলি যে ডিটারমিনার কি। দেখো ডিটারমিনার হচ্ছে নির্দেশক শব্দ, বুঝছো? নির্দেশক শব্দ মানে কি? আমাদের যেই শব্দগুলা দিয়ে আমরা কোনো নাউনকে নির্দিষ্ট করি, ভালো করে বোঝো, যেই শব্দগুলা দিয়ে আমরা নর্মালি নাউনকে নির্দিষ্ট করি, যেমন আমরা ডিটারমিনার বলতে পারি যে আর্টিকেল গুলাকে বলা হয় ডিটারমিনার, যেমন এ, এন, দা, এইগুলাতে আমরা নাউনকে নির্দিষ্ট করতে পারি। এবং একই সাথে সাথে ডেমোস্ট্রেটিভ, ডেমোস্ট্রেটিভ যেগুলা, তো সেইগুলাকেও আমরা নর্মালি ডিটারমিনার হিসেবেই লিখতে পারি, যেমন দিস, দ্যাট, দোজ, এই যে এই ব্যাপারগুলো, এটাও কিন্তু আমরা লিখতে পারি নির্দিষ্টকরণে। তো এখন দেখো ডেমোস্ট্রেটিভ, তো ডেমোস্ট্রেটিভ গুলা কি কি আছে?
দিস আর দ্যাট নিয়ে আমরা যদি কথা বলি, ডেমনস্ট্রেটিভ দিস কখন বসে আর দ্যাট কখন বসে, এটা নিয়ে নর্মালি একটু কথা যদি বলি, তাহলে দিস বসে হচ্ছে সিঙ্গুলার। যখন আমাদের দিস বসে কোথায়, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমাদের দিস বসে, তাহলে দিস কোথায় বসে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দিস বসে। যেমন আই লাইক দিস বুক, বুঝছো, আই লাইক দিস বুক মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা কি বসাই, আমরা কিন্তু নর্মালি দিস বসাই। আচ্ছা, তো এরপর আমরা যদি বলি যে দূরে কোনো জিনিস আছে, ও আচ্ছা, দিস আরো একই সাথে সাথে কাছের জিনিসকে বোঝায়। আর দূরে কোনো জিনিস আছে তাইলে আমরা কি বুঝাই, আমরা দূরে কোনো জিনিস থাকলে আমরা সেটাকে কি বলি, আমরা দ্যাট বলি, এবং সিঙ্গুলার হইতে হবে, দূরের জিনিস সিঙ্গুলার হইলে আমরা দ্যাট বলি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে দোজ, এই যে দোজ আমরা কখন ইউজ করি বলতো, প্লুরালের ক্ষেত্রে আমরা দোজ অথবা দিজ ইউজ করি, দোজ অথবা দিজ ইউজ করি কখন, প্লুরালের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে মাথায় রাখতে হবে। এবার পসেসিভ কেস বা পসেসিভ, পসেসিভ কি বোঝায় বলতো, মালিকানা বুঝায়। পসেসিভ মানে কি, মালিকানা। আচ্ছা, কার জিনিস তা বোঝায় হলো তোমার পসেসিভ দিয়ে, বা মালিকানা বোঝায়। যেমন আমি তোমাকে বলতে পারি যে মাই, মাই বুক, বুঝছো, ইয়োর বুক, হিজ পেইন, হার পেইন, হার, দেয়ার হোম, বা ইটস বুক, আওয়ার হোম, তো আওয়ার কান্ট্রি। তো এই দেখো, এই জিনিসগুলা দিয়ে আমাদের মালিকানা বোঝাচ্ছে, আমি নিজে যে মালিক এই জিনিসটা প্রকাশ করছে এই শব্দগুলা। কি কি, মাই, আওয়ার, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস। তো যেই শব্দগুলা দিয়ে আমরা আমাদের মালিকানাকে প্রকাশ করছি বা আমাদের মালিকানা বোঝাচ্ছি বা কার জিনিস সেটা আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা আসলে কার। মাই পেন, পেনটা আসলে কার, আমার। ইয়োর বুক, বুকটা আসলে কার, তোমার। আচ্ছা, হিজ অথবা হার, হার পেন, তাহলে পেনটা আসলে কার, তার। তো এই যে আমরা যেইগুলা দিয়ে মূলত মালিকানা বোঝাচ্ছি, তো এইগুলাকে আমরা নর্মাল ভাষায় কি বলতে পারি, আমরা নর্মাল ভাষায় বলতে পারি যে পসেসিভ, বুঝছো, এগুলাকে কি বলতে পারি, পসেসিভ। আচ্ছা, তো এখন পসেসিভের উদাহরণ দেখো, বাংলাদেশ ইজ, দেখো ইউজ এ পসেসিভ, বুঝছো, বাংলাদেশ, বাংলাদেশ ইজ ড্যাশ মাদারল্যান্ড। তো বাংলাদেশ ইজ ড্যাশ মাদারল্যান্ড, এখানে একটা পসেসিভ ইউজ করতে বলছে। তো পসেসিভ কোনগুলা, পসেসিভ তো তুমি জানো যে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস। তো এখানে বলতে পারো যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড বলতে পারো। আবার তুমি মাই মাদারল্যান্ডে তো বলতে পারো, তাই না, মাইও তো তোমার পসেসিভ কেস। তো আবার তো অ্যান্সারে দেওয়া আছে, ওইটা দেখে তো অ্যান্সার বলে দিলে, এখানে তো মাইও হইতে পারতো। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তো ও এনে দিয়ে আমি সরি দেখিনি। আচ্ছা, তো এবার দেখো কম্পাউন্ড অ্যাজেটিভ, বুঝছো, কম্পাউন্ড অ্যাজেটিভ মানে কি, স্লাইডটা ভালো হয়েছে। আমার স্লাইডের যে মান, এই মানটা সাধু সন্ন্যাসী লেভেলের, বুঝছো, আমার স্লাইড গুলা। তুমি তো গ্রুপে নাই দুর্ভাগ্যবশত, তো ফেসবুক গ্রুপে তো তুমি নাই। তো ফেসবুক গ্রুপে যে স্লাইড গুলো দেওয়া হয়, ওই স্লাইড গুলো দেখলে যে কোনো টিচারেরও গায়ে জ্বালা বাঁধবে যে এত সুন্দর স্লাইড কিভাবে বানায় এই বাচ্চা। আর ইউ চাই। হ্যাঁ অবশ্যই, আমি তো বাচ্চাই। ও আচ্ছা। তো এখন কথা হলো যে নর্মালি আমি তোমারে বলি যে এই আমি এখনো বাচ্চা, জানো, আমার আমার ছবি দেখে এখনো মনে হয় আমি ক্লাস 8-9-এ পড়ি। প্রতিবাদ না। কত মানুষ তো মনে করো আমার জুনিয়র 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 লাগে বলে আমার সাথে প্রেম টেম করতে চায় না। মনে করো আমার সাথে পাশে হাঁটলে অনেকের মনে হইতে পারে ছোট ভাই, এই জন্যই মনে করো যে অনেকে আমার সাথে প্রেম টেমও করতে চায় না। আর তোমরা কি সব কও, যাই হোক। আসলে উপর থেকে একরকম দেখে কি মানুষের বিচার করা যায় বলেন? আহ, তো এখন দেখো কম্পাউন্ড অ্যাজেটিভ, তো কম্পাউন্ড অ্যাজেটিভ মানে কি, কম্পাউন্ড অ্যাজেটিভ মানে হলো, আমি তোমারে বলি, একাধিক শব্দ হাইপেন দিয়ে যুক্ত হয়ে যখন একসাথে অ্যাজেটিভের কাজ করে, বুঝছো, একাধিক শব্দ একসাথে হাইপেন দিয়ে যুক্ত হয়ে যখন অ্যাজেটিভের কাজ করে এবং ওইটা যখন নাউনের আগে বসে, তখন আমরা ওইটারে কম্পাউন্ড অ্যাজেটিভ বলতে পারি নর্মালি। তো আমরা দেখো কম্পাউন্ড অ্যাজেটিভ কি বলতে পারি, এ এ ব্র্যান্ড নিউ কার। তো দেখো এখানে আমরা কি বললাম, এই ব্র্যান্ড নিউ কার, তো কারটা কেমন, কারটা হলো ব্র্যান্ড নিউ। দেখো দুইটা শব্দ পাশাপাশি বসে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করেছে। আমরা বলতে পারি এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, স্টুডেন্টটা কেমন, হার্ড ওয়ার্কিং। দেখো দুইটা শব্দ পাশাপাশি বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, যার কারণে এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আবার দেখো এ ব্লু আইড গার্ল, বুঝছো, একটি একটি কি, নীল চোখের মেয়ে, বুঝছো। তো যাই হোক, তো আপনার কি স্বপ্ন?
এ 5 টাকা নোট। তো আমি কি বললাম, এ 5 টাকা নোট। তো এই যে 5 টাকা দিয়ে আমরা এটাকে অ্যাজেটিভ বোঝাচ্ছি। তো এই যে নোট, নোটকে বিশেষায়িত করছে 5 টাকা। কয় টাকার নোট? 5 টাকার নোট। তো দেখো 5 টাকা, দেখো এটা একটা কম্পাউন্ড অ্যাজেটিভ। তো যাই হোক, সামনের দিকে আগাও। তো প্রি মডিফায়ার, আচ্ছা আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করলাম। প্রি মডিফায়ার হিসেবে কি কি ইউজ হইতে পারে? প্রি মডিফায়ার হিসেবে কি কি ইউজ হইতে পারে দেখো। এক নম্বরে অ্যাজেটিভ ইউজ হইতে পারে। আমরা একটু আগে কথা বললাম যে নাউনকে বিশেষায়িত করে তাকে অ্যাজেটিভ বলে। আর নাউন অ্যাজেটিভ হইতে পারে যেই অ্যাজেটিভ গুলা, বুঝছো, নাউন হয় বাট অ্যাজেটিভের মতো আচরণ করে। যেমন আমরা বলতে পারি পটেটো চিপস, পটেটো চিপস, এটাও কিন্তু নাউন অ্যাজেটিভ। তো এখন এখানে কোয়ান্টিফায়ার আমরা ইউজ করতে পারি, এই যে মেনি, ফিউ, মাচ, লিটিল, এইগুলো আমরা ইউজ করতে পারি। বাট এগুলা কিন্তু খুব মাথায় রাখতে হবে যে কাউন্টেবল নাউনের আগে কোনটা ইউজ করব, আনকাউন্টেবল নাউনের আগে কোনটা ইউজ করব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস, বুঝছো। এই কোয়ান্টিফায়ারের যে ব্যাপারটা, এই কোয়ান্টিফায়ারের যে ব্যাপারটা, এটা কিন্তু আহ ইয়াতে তোমার ভর্তি পরীক্ষার এমসিকিউতে মারাত্মক আসে। ওই যে মেনি, ফিউ, এগুলা কিন্তু ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষায় যেও পেঁচাই ফেলায় যে মেনিটা বসবে কোথায়, মাছটা বসবে কোথায়, ফিউটা বসবে কোথায়। তো এইটা নিয়ে কিন্তু পেঁচায় ফেলায় সব সময়। তো ভালো করে বুঝবা যে এই যে ইংরেজিতে খারাপ করার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না মানুষের। ইংরেজি এত বেশি গুরুত্বপূর্ণ, ইংরেজির জন্য মেডিকেলেও চান্স হয় না মানুষের। অবশ্য সেটা আমি না। তো যাই হোক, তো এখন কথা হলো যে ডিটারমিনার। তো ডিটারমিনার কোনগুলা? আমরা বলতে পারি যে ডিটারমিনার কোনগুলা, এই যে আমাদের আর্টিকেল আছে, এরপরে আমাদের ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে, দিস, দ্যাট, দোজ, এইগুলা। তো এগুলা হচ্ছে ডিটারমিনার, মানে নির্দিষ্ট করে বুঝাবে। তো এগুলা কিন্তু সব প্রিমডিফায়ার হিসেবে বসতে পারে। আচ্ছা পসেসিভ, পসেসিভ মানে কি? নিজের মালিকানা বুঝাবে। যেমন আমরা বলতে পারি যে মাই, আওয়ার, ইয়োর, এরপরে বলতে পারি যে কি বলতে পারি, ইটস। তো এই তো মালিকানা বোঝাবে পসেসিভ। তো এরপরে আমাদের কম্পাউন্ড। তো কম্পাউন্ড অ্যাজেটিভ কোনগুলা? আমি কম্পাউন্ড অ্যাজেটিভ তোমার দেখা আসছি যে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসে একসাথে অ্যাজেটিভের মতন কাজ করবে, নর্মালি ওইটাকে আমরা কম্পাউন্ড অ্যাজেটিভ বলতেই পারি। আচ্ছা, তো এখন আমরা একটু প্র্যাকটিসে যাব। দেখো পার্টিসিপল, বুঝছো, পার্টিসিপল নিয়ে একটু কথা বলি। পার্টিসিপলস, তো পার্টিসিপলস আর জিরান নিয়ে মারামারি বাদে প্রায়। তো পার্টিসিপল জিনিসটা কি, বুঝছো? ভার্ব যখন অ্যাজেটিভের মতন কাজ করে তখন তাকে বলা হয় আমাদের পার্টিসিপল, বুঝছো। আর ভার্ব যখন নাউনের মতন কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ভার্ব যখন অ্যাজেটিভের মতন কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন পার্টিসিপল নিয়ে আমরা একটু কথা বলি। যেমন দেখো, পার্টিসিপল হলো ভার্বের এমন একটা রূপ যা ভার্বের সাথে ভার্ব এবং অ্যাজেটিভের কাজ করে, বুঝছো। একই সাথে ভার্ব এবং অ্যাজেটিভের কাজ করে, সেটা হলো পার্টিসিপল। মানে স্যার কমে গেল কেন? আচ্ছা, তো আমি তোমারে বলি যে পার্টিসিপল হলো ভার্বের এমন একটা রূপ যা একই সাথে ভার্ব এবং অ্যাডজেটিভের মতো কাজ করে, বুঝতে পারছো? তো মূলত আমি যদি বলি যে যেই ভার্ব মূলত অ্যাডজেটিভের মতন কাজ করে তাকে আমরা নরমালি পার্টিসিপল বলতে পারি, বুঝছো। তো প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, দেখো দেখো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের আইএনজি, কোনো ভার্বের শেষে আইএনজি বসায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। আর আমরা পাস্ট পার্টিসিপল তো বুঝি, এই যে ভিতিরি ফর্ম যেটা, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। এখন প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে অনেকের কিন্তু মারামারি বেঁধে যায়। হ্যাঁ, কোশ্চেনে অনেক সময় প্রেজেন্ট পাস্ট এগুলো উল্লেখ করে না, ইউজে পার্টিসিপেল দিয়ে দেয় শুধু। আচ্ছা, যদি পার্টিসিপল দিয়ে দেয়, এটা দেয় না, বুঝছো, প্রেজেন্ট পার্টিসিপল দেয়। দেখছি আর আমাদের আর যদি পার্টিসিপল দিয়ে দেয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ওইটা প্রেজেন্ট পার্টিসিপলের কথাই তোমাকে বলছে, বুঝছো, অবশ্যই পাস্ট পার্টিসিপলের কথা বলছে না। আর হচ্ছে এভাবে দেয়, মানে ইউজে পার্টিসিপেল ফ্রেজ নাকি ওইভাবে দেয়। আচ্ছা, তো ঠিক আছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করব, সামনে সবই আছে। আচ্ছা, তো দেখো প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল মূলত কি? ভার্বের সাথে আইএনজি। দেখো ভার্বের সাথে আইএনজি লাগাইলে কিন্তু সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হয় না। কোনো সময় ভার্বের শেষে আইএনজি লাগাইলে তোমার জিরান্ড হয়ে যায়, বুঝতে পারছো? তো ভার্বের শেষে আইএনজি লাগাইলে মাঝে মাঝে জিরান্ড হয়ে যায়। তো জিরান্ডটা কি? জিরান্ডটা নাউনের মতন কাজ করে আর পার্টিসিপলটা অ্যাজেটিভের মতো কাজ করে। এইটাই হলো মূল হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? তাহলে আমাদের ভার্ব প্লাস আইএনজি এটি নির্দেশ করে যে কাজটি চলছে, অ্যাক্টিভ। আর নাউনটি নিজেই কাজটা করছে। তো এইগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এ রোলিং স্টোন গেদার নো মস। তো এখানে এখানে যদি আমি বলি যে এ
রোলিং স্টোন গ্যাদার নো মস। তো এখন কথা হচ্ছে যে এই কথাটা যে আমি বললাম, এই রোলিং স্টোন গ্যাদার নো মস মানে চলন্ত পাথরে শ্যাওলা জমে না, বুঝছো? তো এই কথাটা কিন্তু একটা প্রভাব, বুঝছো, প্রভাব বলে এটাকে। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো এই যে আমরা বলছি রোলিং, তো রোলিং না বলে আমরা তো রোল বলতে পারতাম, তাই না? তো আমরা রোল বলতে পারতাম, রোল মানে হলো গড়ানো, বুঝছো? তো এটা কাজ হয়ে যেত, এটা ভার্ব হয়ে যেত, বাট ডিরেক্টলি ভার্ব না বলে আমরা ওইটারে অ্যাডজেক্টিভ করে ফেললাম, এ রোলিং স্টোন গ্যাদার নো মস, বুঝছো? এটারে আমি ডিরেক্ট কি করে ফেললাম, এটারে আমি কিন্তু অ্যাডজেক্টিভ বানাই ফেললাম। তো এই যে ব্যাপারটা, একটা ভার্বের শেষে আইএনজি লাগাই দিয়ে আমি অ্যাডজেক্টিভ বানাইছি, তো এইটাকে আমি বলতে পারি যে পার্টিসিপল, বুঝছো? পার্টিসিপল। তো পার্টিসিপল কোনগুলো? আমি ভার্বের শেষে আইএনজি লাগাই দিয়ে আমি অ্যাডজেক্টিভ বানাই ফেলছি, তো এইটাই মূলত আমার পার্টিসিপল। আমি যদি একটা উদাহরণ দিই, ডু নট গেট ইনটু এ রানিং বাস। তো এই দেখো, রান একটা ভার্ব, তো রান একটা ভার্ব, তো তুমি কি বললে রানিং, তো রানের শেষে একটা আইএনজি লাগাই দিলে, রানের শেষে তুমি কি লাগাই দিলে, আইএনজি লাগাই দিলে, তো আইএনজি লাগাই তুমি এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে ফেললে, বুঝছো? কেমন বাসে দৌড়ানো যাবে না, রানিং বাস বা চলন্ত বাসে ওঠা যাবে না। ডু নট গেট ইনটু রানিং বাস মানে কেমন বাসে ওঠা যাবে না, রানিং বাসে বা চলন্ত বাসে ওঠা যাবে না। তো এই যে ব্যাপারটা এখানে কাজ করছে, তুমি কিন্তু ভার্বের শেষে আইএনজি লাগাই ওইটারে কিন্তু ডিরেক্ট তুমি বানাই ফেলছো অ্যাডজেক্টিভ। তো এই জন্য এটাকে আমরা নর্মালি কি বলতে পারি, এটাকে আমরা নর্মালি বলতে পারি যে এইটা একটা পার্টিসিপল। তো আশা করি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তোমার ধারণাটা ক্লিয়ার হচ্ছে। এবার আমি নর্মালি পাস্ট পার্টিসিপল নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এটি নির্দেশ করে যে কাজ শেষ হয়ে গেছে। বাট একটা জিনিস তুমি খেয়াল করো যে প্রেজেন্ট পার্টিসিপল কি নির্দেশ করছে, যে কাজটা চলছে। প্রেজেন্ট পার্টিসিপল নির্দেশ করছে যে কাজটা কিন্তু চলছে। এই রোলিং স্টোন মানে এখনো গৌড়াচ্ছে, চলছে। দেখো এই যে ডু নট গেট ইনটু এ রানিং বাস, এই যে চলন্ত বাসে উঠো না, মানে এই যে এইটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি বলো তো, বাসটা কিন্তু চলছে। তো এখন তোমার আমি নর্মালি যদি একটা কথা বলি যে এই যে বাসটা আমার চলছে, বাসটা আমার চলছে, তো এই বাসটা যখন চলন্ত কাজ, কোনো কাজ যখন চলছে, তখন আমরা নর্মালি কি ইউজ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। বাট পাস্ট পার্টিসিপল কখন ইউজ করব, যখন কাজটা শেষ হয়ে যাবে, যখন কাজটা শেষ হয়ে যাবে বা প্যাসিভ। তো আমরা নর্মালি এই বাক্যগুলো সব অ্যাক্টিভ বাক্য দেখছি বা অ্যাক্টিভ ভয়েস দেখছি, বাট যখন আমরা প্যাসিভ কোনো কাজ দেখব বা প্যাসিভ কোনো বাক্য দেখব এবং কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা নর্মালি বলতে পারবো যে এখানে পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমরা বলি ইট ইজ এ ব্রোকেন চেয়ার, বুঝছো? তো চেয়ারটিকেও ভেঙে ফেলাই দিছে, তো চেয়ারটিকেও ভেঙে ফেলাই দিছে, বুঝছো? ইট ইজ এ ব্রোকেন চেয়ার, তো চেয়ারটিকেও ভেঙেছে। তো এখন এই যে ব্যাপারটা, তো এখানে তুমি বলতে পারো এখানে একটা পাস্ট পার্টিসিপল তুমি ইউজ করবা, বিকজ হ্যাঁ, এটা কিন্তু ইট ইজ এ চলন্ত না। ব্রোকেন চেয়ার মানে চেয়ারটি ভাঙা, চেয়ারটি কেউ ভেঙেছে না না কেমন না, ভাবে মিনিং। আমি আমি কিন্তু মিনিং বলি নাই তোমাকে, আমি কি মিনিং বলছি? আমি বলছি যে চেয়ারটা যে ভাঙা, কেউ না কেউ তো ভাঙছে, নাই তো ভাঙতো না, তো ভাঙা তো শেষ, ভাঙা তো চলমান নাই, চলমান আছে। যেহেতু চলমান নাই, তাইলে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব, আমি ওইটা বোঝানোর জন্য তোমাকে বলছি। আচ্ছা, তো এরপরে আমার দেখো যে দ্বিতীয় উদাহরণ, দেখো উই নিড এডুকেটেড পিপল। দেখো উই নিড এডুকেটেড পিপল, মানুষগুলোকে যে শিক্ষিত করা হয়েছে নাকি শিক্ষিত করা চলছে, এখনো শিক্ষিত করা কিন্তু চলছে না, শিক্ষিত করা হয়ে গেছে। তো এই যে একটা জিনিস হয়ে যাওয়া বোঝাচ্ছে, একটা জিনিস হয়ে যাওয়া বোঝাচ্ছে, তখন আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করবো। আর যখন ওই জিনিস, ওই কাজটা চলমান আছে, যখন ওই কাজটা চলমান আছে, তখন আমরা কি ইউজ করব, প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো? তো এই প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলটা ক্লিয়ার করো। যখন আমরা কোনো কিছু চলমান থাকবে, তখন আমরা যদি ভার্বকে অ্যাডজেক্টিভ বানাই, বুঝছো, তখন যদি আমরা ভার্বকে অ্যাডজেক্টিভ বানাই তখন প্রেজেন্ট পার্টিসিপল বানাবো। বাট মনে করো যে কোনো জিনিস শেষ হয়ে গেছে, কোনো কাজ করা হয়ে গেছে, ওই কাজটা প্যাসিভ আছে, তখন আমাদের ভার্বকে অ্যাডজেক্টিভ যদি বানানোর প্রয়োজন হয়, তখন আমরা নর্মালি কি করব বলো তো, তখন আমরা নর্মালি ওইটারে ইয়া করে দিব, ওই যে পাস্ট পার্টিসিপল করে দিব। তো এবার আমরা যদি বলি এই যে আমাদের অ্যাক্টিভ যে ভি প্লাস আইএনজি প্লাস ভি3, এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কি আমি তোমাকে বলি। যে এই দেখো এ ব্রোকেন মুভি, বুঝছো? তো এ বোরিং মুভি, সরি, এ বোরিং মুভি। তো এই যে বোরিং মুভি, তার মানে এই মুভিটা এখন দেখা চলছে এবং সবাই বোর ফিল করছে এই মুভিটা দেখে, তার মানে এটা এখন চলমান আছে। আর এখানে কি লেখা, এ বোর্ড ম্যান মানে লোকটা বোর হয়ে গেছে, বুঝছো? তার মানে আমি তোমাকে বলি যে এই যে এই বাক্যটা হলো অ্যাক্টিভ আর এই বাক্যটা হলো প্যাসিভ। তো
এখন কথা হলো ডিরেক্ট, এ বোরিং মুভি। ভালো করে বোঝো যে মুভিটা এখনো চলছে এবং লোকটা বোরিং, মানে যে কোনো জিনিস যদি চলমান থাকে তাইলে তুমি নর্মালি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবা। আর যদি ওই জিনিসটা তোমার হয়ে যেয়ে থাকে তাইলে পাস্ট পার্টিসিপল ইউজ হবে, যেমন এ বোর্ড ম্যান। আচ্ছা, তো হইলো আমাদের এই কথাটা গেল। এবার আমি কিছু পার্টিসিপল চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। কিন্তু কত মিনিট? 14। আচ্ছা, 5 মিনিট আগে বলবা। তো যাই হোক, এখন দেখো, এখন আভা আর অহনা, ওই ধুত্তরি, আভা আর অথই দুইজন মিলে এই যে এই দুইটার অ্যান্সার দিবা। তো লুক এট দ্য ড্যাশবোর্ড। Look at the flying bird. Don't drink polluted water. ইয়েস, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার আর লুক এট দ্য ফ্লাইং বার্ড। Flying bird. আশা করি তোমরা দুইজনই বুঝতে পারছো। তো এবার আমরা একটু পোস্ট মডিফাই নিয়ে আলাপ আলোচনা করবো, বুঝছো? পোস্ট মডিফাই। আপনার sound কমে যাচ্ছে থেকে থেকে। ওরে আল্লাহ, আমার মাইক ধরতে ধরতে হাত ব্যথা করছে, একটু রাখলেই তোমার সাউন্ড কমে যায়। মনে হয় কি নাকের পর একটা ঘুষি মেরে দিই। আপনি অ্যাক্টিভ হতে পারলেন না, অ্যাক্টিভ যখনই হয় তখনই এরকম বলেন, মানে আপনার সবকিছুতে সমস্যা। এই দেখো, এই নিশাতের মতন করা শুরু করে আপনার সবকিছুতে সমস্যা। ভাইয়া দেখতে নিঃশব্দের খুব চোখে হারাচ্ছে, সবার মধ্যে নিঃশব্দকে দেখতে পাচ্ছি। এই ক্লাস কিন্তু রেকর্ড হয়, আর নিশাত কিন্তু প্রতিদিন দেখে, চুপ করে থাকো। তো কি হয়েছে? আমি ভুল কিছু বলেছি না? ওরে গালাগালি দিচ্ছি, ওর নামে কিছু কইছি? আমি তো আপনারে বললাম যা বলার, নাকি এখন আপনাকে কিছু বললেও কারোর গায়ে লাগে ভাইয়া? এ আভা, কথা বলো না আমাকে। আবার তুমি বলো আমি সত্যি কথা বলেছি না ভুল কথা বলেছি? তুমি হাসছো কেন সেটা আগে বলো। না বলছি উল্টাপাল্টা কথা বলতো না, পড়াশোনার কথা বলতো। অবশ্যই না ভাইয়া, আসলে মিশুকের নাম নিল তাই ওই কারণে বলছিলেন আমারে। আমি বলছিলাম কি অথরে একটু ম্যানার শেখাও। আচ্ছা আয় অথয়, তুমি ম্যানার শেখো। ওই ওরে একদিন আমাদের ভার্সিটির হলে নিয়ে যে ম্যানার শেখাইতে হবে অথয়। হ্যাঁ থাক ভাইয়া, পরে বলবানি। আমাদের জানো, আমার এক বন্ধুরে আজকে এক বড় ভাই ধরেছে, ধরে বলছে তুই আমাদের সালাম দিস না। এখন কথা হলো, আমার বন্ধু কোন রকম ভাইরে বুঝাই মুঝাই আমার কাছে আইছে। আবার ওই আমি ক্যাফেটেরিয়াতে বসে রয়েছি, খাবার নেবো, তাই আমার কাছে বলছে কি, দেখ আমি ক্যাম্পাসের দুটো কুত্তারে পর্যন্ত সালাম দিই, আমি কোনতে ভাইরে সালাম দিইনি, আমি তো এটাই বুঝতে পারছি না। তো এই হলো অবস্থা, আমাদের সালাম বিড়ম্বনায় পড়তে হয় অনেক, মানে সিনিয়রদের দেখলে সবসময় সালাম কালাম করতে হয়। যাই হোক, এটা ম্যাটার না। তো এখন কথা হলো, আমরা পোস্ট মডিফাই নিয়ে কথাবার্তা বলতে চাই। পোস্ট মডিফাই, পোস্ট মানে কি, নাউনের পরে বসে তথ্য দেবে, সেটা হলো পোস্ট মডিফাই। যেমন আমরা বলতে পারি যে দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, তো এই প্রিপোজিশনাল ফ্রেজ কি পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার হয়, বুঝছো? প্রিপোজিশনাল ফ্রেজ তার মানে আমরা বলতে পারি প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এটাকে আমরা কি বলতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ। অথই, বাচ্চা বাটিরে একটু বাইরে পাঠাও। সরি ভাইয়া, ওই পাশের রুমে রয়েছে, মাথা খারাপ করে। আচ্ছা, তো প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলা? প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ। তো ফ্রেজ মানে কি, আমি তোমাদেরকে কিন্তু অনেক আগে থেকে পড়ায় আসছি, ফ্রেজ কি একগুচ্ছ শব্দ, বুঝছো? তো একগুচ্ছ যখন শব্দ নাউন হিসাবে যখন ব্যবহৃত হয় সেটা তো নাউন ফ্রেজ। এন্ড নাউন ফ্রেজের আগে যদি একটা প্রিপোজিশন লাগাই দিতে পারো তাহলে ওইটা হয়ে গেল নর্মালি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখন আমরা একটু দেখি প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কেমন। আমি নর্মালি তোমারে বললাম যে দা বুক ওয়ান দা টেবিল, এই যে আমি বলছি দা বুক, এই যে দা বুক ওয়ান দা টেবিল, এই যে আমরা বললাম যে ওয়ান দা টেবিল, এখানে দা টেবিল, এই যে দা টেবিল, এটা কিন্তু আমাদের একটা
কি বুঝায় বলো তো? এটা একটা নাউন ফ্রেজকে ইন্ডিকেট করছে। তার টেবিল এটা একটা নাউন ফ্রেজকে ইন্ডিকেট করছে। তার আগে আমরা একটা প্রিপোজিশন লাগাচ্ছি, সেটা হলো ওয়ান। যেহেতু তার আগে আমরা একটা ওয়ান প্রিপোজিশন লাগাইছি, তাইলে আমরা নর্মালি একটা কথা বলতে পারি যে দা বুক ওয়ান দা টেবিল। এই যে ওয়ান একটা প্রিপোজিশন, যেহেতু যেহেতু আমার ওয়ান হচ্ছে প্রিপোজিশন, যেহেতু ওয়ান হচ্ছে আমার প্রিপোজিশন, তাই এই পুরো টুকরে আমরা বলতে পারি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখন কথা হলো যে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের অবস্থানটা কোথায়। দেখো আমি তোমার এই স্থানটা আমি বলি দ্য ফিশ। দেখো এখানে বলেছে পোস্ট মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, হচ্ছে পোস্ট মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তোমারে পোস্ট মডিফাই বা এই যে দা ফিশকে মডিফাই করতে বলছে। দেখো দা ফিশকে পোস্ট মডিফাই করতে বলছে, তার মানে এখানে দা ফিশ ইজ ফ্রেশ। এখানে তুমি লিখতে পারো দা ফিশ ইন দ্য পন্ড, বুঝছো? ইন দ্য পন্ড বা ইন দ্য মার্কেট ইজ ফ্রেশ। তার মানে কি করলাম, আমি জাস্ট এটাকে পোস্ট মডিফাই করলাম এই যে ইন দ্য পন্ডে, বুঝছো? উত্তরে ইন দ্য মার্কেটই বলি, যাই হোক। তো ইন দ্য মার্কেট দিয়ে আমি কি করলাম, এটারে পোস্ট মডিফাই করলাম। তো এখন এই যে আমরা ইন দ্য মার্কেট বলে এটারে যে আমি পোস্ট মডিফাই করছি, এখানে কিন্তু একটা ইন আছে। তো আর এইটা কিন্তু আমাদের কি, এইটা কিন্তু আমাদের নরমালি নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের আগে আমরা একটা ইন বসায়ে পুরো সেন্টেন্সটাকে বা পুরো এইটাকে আমরা একটা এই ফ্রেজটাকে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজে রূপান্তর করলাম। দেন আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে বসাই দিলাম, তাইলে আমাদের কি হলো, দ্য ফিশ ইন দ্য মার্কেট ইজ ফ্রেশ। দ্য ফিশ ইন দ্য মার্কেট ইজ ফ্রেশ। হলো, হলো। তো এবার দেখো আমরা যদি স্থান এবং অবস্থা যদি বলি, দ্য ম্যান, দ্য ম্যান, এবার এইটাকে তোমার পোস্ট মডিফাই করতে বলছে, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। আচ্ছা, দ্য ম্যান উইথ এ ব্যাগ, বুঝছো? ওই যে মানুষটা যে ব্যাগ হাতে দাঁড়ায় আছে উনি আমার আঙ্কেল। তুমি এইভাবে তো বলতে পারো, তাই না? তুমি আমাকে হয়তো বা দেখাই বলতে পারো ওই যে যে মানুষটা হাতে একটা ছাতা আছে উনি আমার বাবা, তুমি এটাও বলতে পারো। আবার বলতে পারো যে ওই যে যেই মানুষটা হচ্ছে কালো রঙের শার্ট পরে দাঁড়ায় আছে ও আমার প্রিয় মানুষ, এটাও তো বলতে পারো। তো এখন কথা হচ্ছে দ্য ম্যান ইন ব্ল্যাক শার্ট ইজ মাই আঙ্কেল, এই কথা তুমি বলতে পারো। এই দেখো এই যে ইন দিয়ে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বানাইছি। তো পোস্ট মডিফাই দ্য প্রিপোজিশন এটা কিভাবে কাজ করে আশা করি সুন্দরভাবে বুঝতে পারছো। তো এবার আমি যদি তোমারে বলি যে নর্মালি পরিচয়, বুঝছো? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে কি বলতো? অ্যাপোজিটিভ মানে কি জানো? দুটো কমার, দুটি কমার মাঝে বসে নাউনকে অতিরিক্ত অতিরিক্ত তোমার তথ্য দেবে, নাউনকে নাউনের অতিরিক্ত তথ্য দেবে দুইটা কমার মাঝখানে বসে, এইটাকে আমরা নর্মালি বলতে পারি অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কোন জিনিস? যে নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, নাউনের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেবে তার নাম কি? অ্যাপোজিটিভ। এই সময়ের কতক্ষণ আছে? 7 মিনিট। আচ্ছা, 3-4 মিনিট থাকলে বলবা। তো দেখো দুটো কমার মাঝখানে বসে যখন নাউনের অতিরিক্ত পরিচয় দিবে বা নাউনের অতিরিক্ত তথ্য দেবে, তখন আমরা তাকে বলতে কি পারি কি বলতো? আমরা তখন তাকে বলতে পারি হলে অ্যাপোজিটিভ, বুঝছো? অ্যাপোজিটিভ। এখন আমরা নর্মালি বলি যে নাউন, নাউনের পরে একটা কমা, তারপরে একটা অ্যাপোজিটিভ, এরপরে হচ্ছে ভার্ব। নাউন, নাউনের পরে একটা কমা, তারপরে অ্যাপোজিটিভ, তারপরে ভার্ব। দেখো আমরা উদাহরণে যাব অবশ্যই। তো এখানে দেখো সাধারণত আর্টিকেল প্লাস নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, এখানে কোনো ভার্ব থাকবে না, বুঝছি? অ্যাপোজিটিভের যে গঠন, অ্যাপোজিটিভের গঠনের মধ্যে কোনো ভার্ব থাকে না। অ্যাপোজিটিভের গঠন শুরু হয় আর্টিকেল দিয়ে, তারপরে একটা নর্মালি নাউন ফ্রেজ থাকে। আচ্ছা, তো এখন অ্যাপোজিটিভের উদাহরণ দেখো। দেখো মিস্টার রহিম কমা দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। তো দেখো ভালো করে দেখো এই জায়গাটায় খুব সুন্দরভাবে কিন্তু এই মিস্টার রহিম সম্পর্কে একটা তোমার ডেসক্রিপশন দেওয়া আছে যে মিস্টার রহিম আসলে কে। তো এই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিল বলো তো? অ্যাপোজিটিভ দিল। এরপরে দেখো একটা ভার্ব আছে, দেন কিন্তু বাক্যটা শেষ হয়েছে। তো আমি নর্মালি বললাম যে মিস্টার রহিম দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অনেস্ট। তো এই যে এই কথাটুকু আমি তোমাকে বললাম, তাই না? তো এই কথাটুকু দেখো কিন্তু খুব সুন্দর যে এই যে মিস্টার রহিম আসলে কে, তার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়া হয়েছে এই জায়গাটায়, তো এইটুকু আমরা বলতে পারি অ্যাপোজিটিভ, বুঝছো? এইটুকু আমরা নর্মালি কি বলতে পারি? অ্যাপোজিটিভ। আবার দেখো এখানে দেখো ঢাকা, ঢাকা আসলে কি? ঢাকাটা কি? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে নাউন, নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য এখানে প্রদান করা আছে যে ঢাকা আসলে কি? ইজ বিজি। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ বিজি। তো এই যে ব্যাপার সম্পর্কে তোমার বিস্তারিত বলা আছে, তো আশা করি তুমি বুঝতে পারছো যে অ্যাপোজিটিভ আসলে কি। আচ্ছা,
তো এবার আমি তোমারে বলি যে অ্যাপোজিটিভের যে চ্যালেঞ্জ গুলো আছে। আচ্ছা, তো এখন এইটা বলো তো, প্রথমে বলবা হচ্ছে নাম কি তোমার? অথই। অথই বলো। বলো। কি বলবো? এই প্রশ্নটার অ্যান্সার দাও। ড্যাশ। হ্যাঁ, ওইখানে না যে দুটো কমার মধ্যে কি বুঝালেন ওটা না আমি সত্যি আচ্ছা, তো না বুঝলে প্রশ্ন কেন করো না অথই? জিজ্ঞাসা করতে চাইলাম। এখান থেকে ক্লিয়ার না হয়ে গেলে তুমি কি আর জীবনে ক্লিয়ার হইতে পারবা বলো তো? না, জিজ্ঞাসা করতে গিয়ে চাইলাম। জিজ্ঞাসা করবা তো কি হয়েছে, দেখো আমি তোমার বলছি যে মিস্টার রহিম, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অনেস্ট। এটা না, এটা না, আর একটু করে। এটা এটা হ্যাঁ, যে আচ্ছা, মূলত হুম। আমি তোমার এত কিছু না, তুমি একটা জিনিস মনে রাখবা যে অ্যাপোজিটিভ মানে হলো কোন নাউন সম্পর্কে তুমি একটু বিস্তারিত তথ্য দিবা। কোন নাউন সম্পর্কে তুমি একটু বিস্তারিত তথ্য দিবে, এটাই হচ্ছে মূলত নাও ওই অ্যাপোজিটিভ, বুঝছো? তো এই যে মিস্টার রহিম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিয়েছে। তো এখন দেখো তোমার অ্যাপোজিটিভ হওয়ার মধ্যে কি কি থাকবে আমি তোমার বলি। অ্যাপোজিটিভ হইতে গেলে তোমার প্রথমে একটা আর্টিকেল রাখতে হবে, দেন আর্টিকেলের পরে তুমি একটা নাউন ফ্রেজকে রাখবা, আর্টিকেলের পরে তুমি নর্মালি একটা নাউন ফ্রেজকে রাখবা, তাইলে অ্যাপোজিটিভ হয়ে যাবে। তো অ্যাপোজিটিভের মধ্যে তুমি কোনো ভার্বকে ব্যবহার করতে পারবা না, এবং যেই অ্যাপোজিটিভটা ব্যবহার করবা ওইটা অবশ্যই নাউন সম্পর্কে একটা তথ্য দেবে। যেমন আমরা বলি যে ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এই যে ঢাকা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, দেখো ফার্স্টে আমাদের আছে দা। দা মানে এই যে দা জিনিসটা কি বলো তো, দা জিনিসটা কিন্তু আর্টিকেল, তারপরে দেখো একটা নাউন ফ্রেজ আছে। তো এরকমই তো, তাইলে আমাদের এইটা বললো, এবার এইটা অ্যান্সার করো। দেখি আমাদের আভা করো তো এটার অ্যান্সার, আভা। কাজী নজরুল ইসলাম, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। ইয়েস, কাজী নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ রোট মেনি পোয়েমস। হ্যাঁ, তুমি এটা লিখতে পারো, তুমি এটা লিখতে পারো। আচ্ছা, তো এখন কথা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজ আমরা কিভাবে চিহ্নিত করতে আছে, হ্যাঁ? 2 মিনিট আছে ক্লাসে। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা 2 মিনিট আছে, আমি কেটে দিয়ে আবার লিঙ্ক দিচ্ছি। আমি ভাবতে পারিনি।
বাহ, জি হ্যাঁ, ক্লাস কেমন লাগছে বলো তো? ভালোই লাগছে। বুঝতে পারছো? হ্যাঁ, আসলে বুঝতে পারছি। হ্যাঁ, বলছি বুঝতে পারছি বলেই ভালো লাগছে। সহজ লাগছে কিনা বলো তো? হ্যাঁ, সহজ লাগছে। এবং এটা কিন্তু আসলে কিন্তু গ্রামারটা কিন্তু একটু খারাপ গ্রামার, বুঝছো? আগে যখন পড়ছো তখন কি এমন সহজ লাগছিল? হ্যাঁ, ওই প্রি মডিফায়ারটা সহজ লাগছিল, বাট পোস্ট মডিফায়ারটা একটু কঠিন। আচ্ছা, ব্যাপার না। দেখি আজকে মডিফায়ারটা সহজ করা যায় যেভাবে সেভাবেই পড়াচ্ছে। তো নর্মালি আমি তোমারে বলি যে ইনফিনিটিভ ফ্রেজ কি। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে, আমি তোমারে বলি যে ইনফিনিটিভ ফ্রেজটা হলো তোমার নর্মালি ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? ইনফিনিটিভ ফ্রেজ বলে হচ্ছে টু প্লাস ভি ওয়ান কে। মানে কোনো একটা ফ্রেজ এর আগে আমাদের, মানে মনে করো যে আমি তোমার বললাম যে টু বসবে, টুর পরে আমাদের একটা ভি ওয়ান। ভি ওয়ান মানে কি? আমাদের ভার্বের এক নম্বর রূপ বসবে, বুঝছো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপর আমাদের নর্মালি আজ যা যা বসে বসবে। তো এটা অবশ্যই নাউনের পরে বসবে, বুঝছো? তাইলে সেটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ ফ্রেজ। দেখো আমি উদাহরণে যাই, যে হি বাউট এ বুক টু রিড। দেখো এই যে আমরা কি লিখলাম, টু রিড। এখানে টু কি আমাদের প্রিপোজিশন, তাই তো? তারপরে আমাদের কি বসলো, ভি ওয়ান। টুর পরে কি বসবে, ভি ওয়ান। তাইলে এটা হলো আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। বইটি কেন কিনলো? পড়ার জন্য। হি বাউট এ বুক, এ হি বাউট এ বুক টু রিড। তো বইটি কেন কিনলো? পড়ার জন্য। তো এখন কথা হচ্ছে এই যে এবার যদি আমি বলি যে ইনফিনিটিভ চ্যালেঞ্জ, উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। দেখো স্যার, উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। এবার আমরা পোস্ট মডিফাই উইথ ইনফিনিটিভ, পোস্ট মডিফাই উইথ ইনফিনিটিভ মানে কি? আমাদের পোস্ট মডিফাই করতে হবে, লাইব্রেরিকে মডিফাই করতে হবে কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। তো এখন ইনফিনিটিভ দিয়ে তুমি মডিফাই করো সুন্দর করে। তোমারে যদি আমি বলি যে উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, কেন যাই? টু গেইন নলেজ, বুঝছো? টু গেইন নলেজ। বা আমরা লিখতে পারি টু রিড বুকস, টু রিড বুকস বা টু গেইন নলেজ। যে কোনো কিছুই লিখতে পারো, তোমাকে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে লিখতে বলছে। তো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভি ওয়ান। তো আমাদের যাই আমরা লিখি না কেন, টু লিখতে হবে, তারপরে কিন্তু একটা ভি ওয়ান লিখতে হবে। তাইলে কিন্তু আমরা নর্মালি কিন্তু সহজেই পেরে যাব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এবার আমরা একটু রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করি। তো নর্মালি ক্লজ জিনিসটা কি? আমি তোমাকে বলছিলাম মনে হয় যে ক্লজ একটা বাক্যের খণ্ড অংশ, বুঝছো? তো একটা বাক্যের খণ্ড অংশ, দেন ক্লজে কিন্তু ভার্বটা থাকে। আমি তোমাকে বলছিলাম নর্মালি আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াতে যে ক্লজের মধ্যে ভার্ব থাকে। তো যাই হোক, এখানে দেখো রিলেটিভ ক্লজ, আমরা যদি কথা বলি যে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমি কি তোমাদের আগে বলছিলাম? অবশ্যই বলছিলাম। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? রিলেটিভ প্রোনাউন নিয়ে অবশ্যই মনে হয় কথা বলছে আগে। তো রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ, দ্যাট, এইগুলো হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। তো এখন এই যে আমাদের রিলেটিভ যে প্রোনাউনগুলা, ওই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং নাউনের বিস্তারিত যদি বর্ণনা দেয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো? আমাদের শুরু হবে রিলেটিভ প্রোনাউন দিয়ে, অ্যান্ড ওইটা আমাদের নাউন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেবে বা একটা বিস্তারিত বর্ণনা দেবে। তাইলে আমরা কি বলতে পারি? সেটাকে রিলেটিভ ক্লজ বলতে পারি। যেমন আমি তোমারে বলি দ্য বয় হু কাম হ্যার ইজ মাই ব্রাদার। এই যে যেই ছেলেটা এখানে এসেছে সে আমার ভাই। তো এই যে ব্যাপারটা আমি তোমাকে বললাম, দ্য বয় হু কাম হ্যার ইজ মাই ব্রাদার। তো এই যে ব্যাপারটা আমি তোমাকে শেয়ার করলাম না? তো এখানে দেখো একটা কি আছে, এই দেখো একটা রিলেটিভ ক্লজ আছে, ভালো করে দেখো রিলেটিভ ক্লজ আছে। আবার আমি যদি বলি রিলেটিভ ক্লজ, বুঝছো? এই আরসি মানে হচ্ছে রিলেটিভ ক্লজ ভার্সেস অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ নিয়ে আমি কিন্তু কথা বলছি যে অ্যাপোজিটিভ মানেও কিন্তু নাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ধারণা দিবে, বুঝছো? অ্যাপোজিটিভ মানে কি? নাউন সম্পর্কে একটা ধারণা দিবে। বাট অ্যাপোজিটিভে কি থাকে? ফ্রেজ থাকে। অ্যাপোজিটিভে কি থাকে? ফ্রেজ থাকে, নাউন ফ্রেজ থাকে। বাট আমাদের এই যে আমাদের রিলেটিভ ক্লজের মধ্যে কি থাকে বলতো? রিলেটিভ ক্লজ থাকে, আর এই অ্যাপোজিটিভে কিন্তু ফ্রেজ থাকে। তো ফ্রেজের বৈশিষ্ট্য কি? ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না, একগুচ্ছ শব্দ থাকে, বাট ক্লজের মধ্যে কিন্তু ভার্ব থাকে। তো আমি নর্মালি বলি যে এই যে আমাদের রিলেটিভ ক্লজে কি থাকে? ভার্ব থাকে। আর অ্যাপোজিটিভে কিন্তু ভার্ব নাই, বিকজ কি? অ্যাপোজিটিভ তো নর্মালি একটা কি বলবো ওইটারে, সুন্দর জিনিস, মানে ওইটারে কি বলে? ওইটারে বলে হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজের মধ্যে তো ভার্ব থাকে না। তো এখানে দেখো দ্য বয় হু প্লেইজ ওয়েল। তো এই দেখো প্লে, প্লে কি? একটা ভার্ব। আবার যদি বলি দ্য বয় এ প্লেয়ার, দ্য বয় প্লে, প্লেয়ার তো কোনো ভার্ব না।
তো আশা করি এই কথাগুলো বোঝা যাচ্ছে অল্প অল্প হইলেও। তো এবার আমি বলি অ্যাজেটিভ। দেখো অ্যাজেটিভও কিন্তু পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার করা যাইতে পারে, অ্যাজেটিভ কিন্তু প্রি মডিফাই হিসেবে ব্যবহার দেখে আসছে, বাট পোস্ট মডিফাই হিসেবেও কিন্তু আমরা ব্যবহার অ্যাজেটিভের করতে পারি। যেমন আমরা বলি কখনো কখনো অ্যাজেটিভ নাউনের পরে বসে যায়, বুঝছো? যেমন আমি তোমার বলি, মজা পাচ্ছি না, হ্যাঁ ক্লাসে মজা পাচ্ছি না। মজা পাচ্ছ না আগে ওই বাদ। মানে এক একটা মানে টপিক বোঝানোর পরে ওই কি দেবেন, কোশ্চেন দেবেন, যে তাহলে বোঝা যায় যে বুঝছি কি না বুঝেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব। তো এই জিনিসগুলা যা পড়াইছি আপাতত বুঝছো কিনা সেটা বলো। হুম। আচ্ছা ঠিক আছে, মজা দেওয়ার ব্যবস্থা করা হবে নেক্সট ক্লাসে। তো এখন কথা হলো যে অ্যাজেটিভ মাঝে মাঝে পোস্ট মডিফাই হিসেবে অ্যাজেটিভ ব্যবহার করা হইতে পারে। মানে আমি দেখছি তোমরা মজা পাও না কখন, যখন আমি রোবটের মতন বলা শুরু করি তখন তোমরা মজা পাও না। কথা হলো যে কমেডি করতে হবে তোমাদের সাথে পড়াইতে গেলে, নাই তোমরা মজা পাবা না। মানে আমি নাই কমেডি করলাম, কিন্তু সবাই কি মজা দেওয়ার জন্য কমেডি করবে? ভেবে দেখো। যাই হোক, এখন কথা হলো যে এই সবার সাথে সব তুলনা হয় না। তুলনা করে নে, সব জায়গায় মজা দেওয়ার জন্য কমেডি করাও লাগে না। তো আচ্ছা, তো সামনের দিকে আগাই। তো দেখো এ অ্যাজেটিভ মানে ধুত্তরি অ্যাজেটিভ, বুঝছো? অ্যাজেটিভ মাঝে মাঝে পোস্ট মডিফাই। আভা কি কি করছো আভা? আসলে আমার নাকি হ্যাঁ, জাস্ট শুনছি। তো অ্যাজেটিভ বুঝছো, অ্যাজেটিভ মাঝে মাঝে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। কেমন পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয় আমি তোমাকে নর্মালি বলি যে অ্যাজেটিভ পোস্ট মডিফায়ার হিসেবে কেমন ব্যবহৃত হয়। মানে যে এই জায়গাটায় আমি বলতে পারি যে ইজ দেয়ার এনিথিং রং, ইজ দেয়ার এনিথিং রং। তো এই যে এখানে আমরা বলছি এখানে কি কোনো কিছু, বুঝছো? ইজ দেয়ার এনিথিং রং, এখানে কি কোনো কিছু ভুল আছে? বা এই যে তোমার এই যে রং, রংটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এনিথিং এর পরে বসছে। তো মাঝে মাঝে এরকম হইতে পারে যে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে, বুঝছো? মাঝে মাঝে এমন হইতে পারে যে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে। এখানে দেখো হি ফাউন্ড দ্য বয় অ্যাসলিপ, সে ছেলেটিকে ঘুমন্ত অবস্থায় পালো। সে হি ফাউন্ড দ্য বয় অ্যাসলিপ, সে ছেলেটিকে ঘুমন্ত অবস্থায় পাইলো। তো এই যে ব্যাপারটা এখানে কাজ করছে, দেখো বয় একটা নাউন বাট অ্যাসলিপ একটা কি অ্যাডজেক্টিভ। তো এইটা কিন্তু আমাদের পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার করছে। তো এখন কথা হলো আমরা আমরা নর্মালি এবার একটু কথা বলবো যে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি। দেখো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি, 1 নম্বর। 2 নম্বর, অ্যাপোজিটিভকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে ইনফিনিটিভকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আমরা রিলেটিভ ক্লজকে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। দেন পাস্ট পার্টিসিপলকেও কিন্তু আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা নর্মালি বলবো যে আচ্ছা, তো এখন বলো যে এই যে আহ, এখানে এই জায়গাটায় ভুল কি আছে দেখি, এবার দেখি এবার দেখি মজা পাও কিনা, বুঝছো? তো এটা মজা পাওয়ার জন্য আনা হয়েছে। তো বলো এখানে ভুল কোন জায়গায়, এখানে ভুল কোথায় বলো? ওয়াকিং ডাউন দ্য রোড, হ্যাঁ তো কি? ওয়াকিং ডাউন রং, আই থিংক ওয়াকিং। আহ, তাহলে এই বলো। walking on the road, the tree, walking on the road, the tree, হ্যাঁ, তো এখানে সমস্যা কি বলো? down হবে না, ওখানে on হবে। ওয়ার্কিং অন দ্য রোড, দ্য ট্রি হিট মি। আচ্ছা, তো এই একটা জিনিস, আমি একটা জিনিস তোমাদের মাথায় মানে আমি তোমারে বলি, আমরা এই যে আমি তো মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাই না? তো এখন আমরা মূলত কি করি এটা তোমাদের জানতে মন চায় না? যে আসলে কম্পিউটার ইঞ্জিনিয়াররা কি করে, জানতে মন চায় কারোর? হ্যাঁ আচ্ছা মনে আমরা কি চায়। আচ্ছা আমরা কি কম্পিউটার বানাই? তোমাদের কি এটা মনে হয় যে আমরা কম্পিউটার বানাই বা বানাবো? না। আমরা কিন্তু কম্পিউটার বানাই না, আমাদের পক্ষে কম্পিউটার বানানো সম্ভব না, বুঝছো? আমাদের কম্পিউটার বানানো শেখানোও হয় না আসলে। তো আমাদের আসলে কি শেখানো হয়? আমাদের শেখানো হয় হচ্ছে লজিক ডেভেলপ করা।
মানে আমরা এই কম্পিউটার যেসব তোমরা ফেসবুক ইউটিউব সব দেখছো না, ওই ওয়েবসাইট অ্যাপস, ওই অ্যাপস গুলাকে রেডি করাই হচ্ছে আমাদের কাজ। তো আমাদেরকেও লজিক নিয়ে কাজ করতে হয়। লজিক লজিক মানে হলো যুক্তি। আমাদেরকে প্রচুর পরিমাণে যুক্তিবিদ্যা নিয়ে কাজ করতে হয়। কোন জিনিস আর যে যত সহজভাবে থিঙ্ক করতে পারবে, যে যত সহজভাবে ইজি ওয়েতে একটা জিনিসকে বের করে আনতে পারবে, সে তত ভালো প্রোগ্রামার। তো এখন আমি তোমাদের যদি বলি, আমি নর্মালি প্রোগ্রাম নিয়ে তোমাদের ক্লাস নেব সামনে, তোমাদের ছোট একটা চ্যাপ্টার আছে 5 অধ্যায়। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের প্রোগ্রামিং এর যে ব্যাপারটা, তো এখানে দেখো একটা লজিক্যাল ভুল আছে। তুমি নর্মালি একটা কি প্রোগ্রাম, হিট কবে হয় ভাইয়া? দ্য ট্রি হিট মি মানে গাছ কি তোমার হিট করতে পারে? মানে গাছ তো চলেই না। হ্যাঁ, তো গাছ এখন কি তাইলে হিট কি হবে, করলে কি ওয়ার্কিং হয়? ডাউন দ্য রোড আই হিট দ্য ট্রি। তুমি হিট হ্যাঁ, করেছো, নট তোমাকে হিট এরা করেছে। আচ্ছা, তো এখন দেখো, এই যে এখানে কি লেখা, অ্যাপোজিটিভের ভেতরে ভার্ব ব্যবহার করবে না। মাথায় রেখো, অ্যাপোজিটিভের ভেতরে ভার্ব ব্যবহার করবে না। রহিম ইজ এ ডক্টর, না, রহিম ইজ এ ডক্টর হবে না, বুঝছো? বিকজ কি, রহিম ইজ এ ডক্টর, তাইলে এই বাক্যটা সঠিক করে বলো। রহিম ইজ এ ডক্টর, তো ইজ এ ডক্টর তো আমি কেটেই দিছি, এটা হবে না। তাইলে এই বাক্যটা এখানে আমরা কি দেবো বলো? রহিমে ডক্টর। রহিম এ ডক্টর কাম হেয়ার, এটা কি ভালো শোনাচ্ছে? রহিম ইজ ডক্টর। রহিম ইজ ডক্টর হবে না। আমি কি বলছি, অ্যাজ ইট অ্যাপোজিটিভের মধ্যে ভার্ব হবে না। অ্যাপোজিটিভ তো ফ্রেজ, নট ক্লজ। কি হবে? রহিম এ ডক্টর কাম হ্যাঁ। আমার ঠিকই ছিল, আমি তো ঠিকই বলেছিলাম। ভালো হয়েছে। আবার তাহলে কনফিউজ করে ধান্দা। আচ্ছা, তো এরপরে দেখো, আচ্ছা ডিস্ট্রাক্ট করছে আমাদের, বুঝতে পারছিস? ডিস্ট্রাক্ট। আচ্ছা, তো এবার দেখো, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দা, এবার দেখো এখানে এই জিনিসটা করো, এরা দেখি এরা কে কত ভালো করে করতে পারো, করো। He was a famous poet. হি ওয়াজ এ Famous poet. ফেমাস পোয়েট। আচ্ছা, ফেমাস বললো, ফেমাস বললো। আচ্ছা, তো আভা তুমি একটা অন্য অ্যান্সার দিবা এবার। He was a national poet with Bangladesh. হ্যাঁ, হি ওয়াজ এ ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। নাকের পরে এমন বিদ্রোহী একটা ঘুষি ইংলিশ মারবো। ভাইয়া, হ্যাঁ, বিদ্রোহী বিদ্রোহী। বিদ্রোহী, বিদ্রোহী ইংলিশ কি বলো? জানি না, পড়িলাম ভুলে গেছি। আচ্ছা, তো যাই হোক, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে অথয় আমারে বললো যে হি ওয়াজ এ কি ফেমাস পোয়েট। আর আভা আমারে কি বললো, যে হি ওয়াজ এ ন্যাশনাল পোয়েট। ছাগলগণকে, এই হি ওয়াজ মানে কি, মানে ছিল। তা সে ন্যাশনাল পোয়েট ছিল, এখন নাই। না, আছে তো। তাইলে তাহলে কি? অন্য কিছু বলো। ভাইয়া বাংলা মানে করে দেবো, আপনি ইংলিশ ট্রান্সলেট করবেন। না না, আমি আই সরি সরি সরি, আই ডোন্ট নো ইংলিশ। আবার আমি তোরা বলছি তুই গুগল মার। সরি, আই ডোন্ট নো ইংলিশ। এই এই ঢাকায় মাত্রই, মাত্রই ঢাকায় তোমার ভূমিকম্প অনুভূত হয়েছে। জি, সে একজন নোবেল বিজয়ী কবি এই ছিলেন। নোবেল, নোবেল বিজয়ী কবি আবার একটা, এবার ঘুষি না থাবা মারতে হবে। এই নজরুল নোবেল পাইছে। ও না না, সরি, তুই উল্টাই দিলি ভাই। দেখো, এই যে রেবেল পোয়েট, এরা বলতে এত আচ্ছা, কষ্ট বললাম হচ্ছিল। বিদ্রোহী। হ্যাঁ, রেবেল আচ্ছা, মানে তুমি। বললাম বিদ্রোহী। আচ্ছা, তো এবার এটা বলো, এই এটা বলো, এটা ইংলিশে বলো, বলবো। এই এটা বলো, সরি। এটা বলো। He wrote poetry in every branch of Bengali literature. He wrote dash poetry in every branch of Bengali literature. সে বাংলা পড়তে শেখে।
wrote poet to inspire people. হি রোট পোয়েট। আমি কত দিলাম? He wrote many poets to inspire people. দেখো, হাউ ডিড Wow. হি রাইট পাওয়ারফুলি। এটা কি আনসার হতে হবে, তার কোনো মানে আছে? তুমি যেটা বলছো এটা তো কখনোই অ্যান্সার হবে না। তোমরা কি বলছো বলো তো? He wrote many. মেনি, তো মেনি ভালো করে বোঝো, এখানে তোমার কাকে মডিফাই করতে বলছে। তোমার কিন্তু দেখো এখানে তোমার বলছে যে পোস্ট মডিফাই ভার্ব, তোমার ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই কিন্তু অ্যাডভার্ব করে, তো তোমাকে এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে। তো পাওয়ারফুল ইউজ করতে পারো বা বোল্ড ইউজ করতে পারো, তো এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে। তো যখন আমি বলতাম যে পার্টস অফ স্পিচে একটু জোর দাও তখন তো ঘুমাইতে। তো যাই হোক, তো এইগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এইটা দেখো তো পারো কিনা। On the attention of everyone. He won the attention of everyone. Here, কি করতে বলেছে দেখো, পাশে লেখা আছে কিন্তু কি করতে হবে। present participant. হ্যাঁ, তো করো, আভা করো। Dancing. হ্যাঁ, He won the attention of everyone to dancing. হাত। See? Yeah, জানি না ভাই, মাথার উপর দেখেছে মানে। হি ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, সে সব মানুষের মনোযোগ জিতেছিল। কিসের মাধ্যমে? Writing poet. রাইটিং পোয়েট হইতে পারে, রাইটিং হইতে পারে, এই যে রাইটিং পোয়েমস হইতে পারে। তো পোয়েট বলছো তুমি, পোয়েট মানে তো কবি। আচ্ছা, তো যাই হোক, এবার দেখো এইটা দেখো, এই যে এটা One day after what? One day he lost his writing. এই রাইটিংটা কি? রাইটিংটা তুমি কি হিসেবে ব্যবহার করছো এখানে? জিরান্ড হিসেবে? তোমার এখানে কি হিসেবে ব্যবহার করতে বলছে? প্রি মডিফাইড নাউন, এই যে অ্যাবিলিটি, অ্যাবিলিটি, এই দেখো প্রি মডিফাইড নাউন। তো এই নাউনকে তোমার মডিফাই করতে হবে, এখানে অ্যাজেটিভ দিয়ে মডিফাই করতে হবে। প্রি মডিফাইড নাউন, তো নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। Speech ability মানে বলার ক্ষমতা। স্পিচ অ্যাবিলিটি, স্পিকিং অ্যাবিলিটি। আচ্ছা, ইয়া কি বলছিলে জানো? ইয়া আভা, রাইট। রাইটিং অ্যাবিলিটি, রাইটিং অ্যাবিলিটিও কিন্তু হইতে পারে, কারণ হচ্ছে কথা হলো যে আমার নাউনকে মডিফাই করতে বলছে, বুঝছো? নাউনকে আপনি এনজিও এর মানা করলেন, না বলতে না 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 না, নাউনকে মডিফাই করতে বলছে। এখন নাউনকে তুমি কি দিয়ে মডিফাই করবা সেটা কিন্তু বলি নাই, বুঝছো? তুমি তুমি নর্মালি যে করেন। আচ্ছা, তো এখন এই যে তোমার রাইটিং অ্যাবিলিটি, এটা কিন্তু এখানে তোমার ও কি হিসেবে ব্যবহার করছে এর একটা ব্যাপার। তো স্পিক, দেখো স্পিক হচ্ছে তোমার একটা ভার্ব। তো স্পিককে তুমি স্পিকিং লিখলে তাইলে এটা অ্যাডজেক্টিভ বা এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে। আবার রাইট একটা ভার্ব, তো রাইটিং লিখলে তো রাইটিং এখানেও কিন্তু আমার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে তুমি ইউজ করতে পারছো। তো তুমি রাইটিংও লিখতে পারো, স্পিকিংও লিখতে পারো, ইচ্ছা। তো এবার দেখো সাফল্যের সূত্র দেখো, আমরা আমাদের 1 নম্বর সূত্র কি ছিল বলো? অর্থ বোঝা, অর্থ বুঝতে হবে, নাইলে মডিফায়ারের কিচ্ছু বুঝবা না অর্থ যদি না বুঝো। এরপরে প্রি আর পোস্ট চেক করতে হবে, প্রি মডিফায়ার কোনটা, পোস্ট মডিফায়ার কোনটা চেক করতে হবে। দেন আমাদের পায়োনিয়ারের যে রুলস গুলো দেওয়া হয়েছে রুলস গুলো ফলো করতে হবে, বুঝছো? তাইলেই হবে। তো বিশ্বাস রাখো, মডিফায়ারে 10-এ 10 সম্ভব, শুধু নিয়মিত অনুশীলন প্রয়োজন, বুঝছো? তো এখন
100% পরীক্ষা নেবো, কিন্তু দুর্ভাগ্যবশত হলো পরীক্ষার ওই আমার লিঙ্ক পাঠাইতে আমার মনে থাকে না। তো তোমরা একটু দায়িত্ব নিয়ে রাত 10টার সময় আমার একটু নক দিবা যে ভাইয়া লিঙ্কটা একটু দেন, ঠিক আছে? আমার দিয়ে দেন। দেবো দেবো, তো আমার একটু মনে করাই দিতে হবে তার জন্য। আচ্ছা, তো এবার তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের ভবিষ্যৎ নিয়ে।